সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। আজকে আমরা আলোচনা করব এমন এক অভিনব অপহরণকারী এবং প্রতারক চক্র নিয়ে, যারা একদিকে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ দিয়ে অপহরণ করে এবং অন্যদিকে একই চক্রের অন্য গ্রুপ তারা জিনের বাচ্চা সেজে সেই ভুক্তভোগী পরিবারকে ফোন করে তাদের কাছ থেকে সেই বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবারও টাকা আদায় করে। এখানেই তাদের যেই প্রতারণা সেটি শেষ হয় না। তারা সেই বাচ্চাটাকে পরিবারের কাছে ফিরিয়ে না দিয়ে তার একটি নিঃসন্তান দম্পতিকে খুঁজে বের করে চক্রের আরেক দল তারা বড় অঙ্কের টাকা নিয়ে সেটি তাদের কাছে বিক্রি করে। একেবারেই গোপন এবং সিক্রেটলি তারা এই কাজগুলো সম্পন্ন করে, যে কারণে অনেক ঘটনা ঘটলেও আসলে আইনের চোখ বারবারও তারা ফাঁকি দিয়েছে। এবার একটি সিসিটিভি ফুটেজ যেটি সবার চোখ খুলে দেয় এবং এই যে এই চক্রটিকে গ্রেফতারে সহায়তা করে। এই বিষয় নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4 একটি সংবাদ সম্মেলন করেছে এবং এই চক্রের সম্পর্কে আমাদেরকে অভিনব সব তথ্য দিয়েছে। সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আলোচনার শুরুতে আমরা সেটি একটু দেখে আসতে চাই। 23 অক্টোবর সন্ধ্যা 7:20। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11-র চাঁদনী বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। ফুটেজ দেখার পরে যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের ওপর। যতই খেলাধুলা করুক, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বাসায় আসে, আবার বের হয়। বাচ্চা মানুষ তো ওই দিন আর আসছে না। তখন সময় যেরকম করে গড়াচ্ছে, আমাদের তো চিন্তা বাড়ছে বাচ্চাটা কোথায়। তো অনেক খোঁজাখুঁজি করছি, পাই না। কমই আশা ছিল। তারপরে তো আমাদের বাচ্চা, আমরা তো এক রকমের আমাদের আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মা নেই, আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযুগ করলো, কেন করলো? আমাদের বুক খালি করে দিয়েছিল, জানেন। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাচ্চা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। 3 দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। একজন ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিছে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। প্রথমত নিছে 510 টাকা, বলছে যে আমি তোমার মেয়ে কোথায় বা কী অবস্থা আমি দেখবো। দিলাম। তারপরে আবার নিল 2040 টাকা, তারপরে নিল আবার 510 টাকা। কাজ শুরু করে র্যাব 4। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামের ওই ব্যক্তিকে। তার দেয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিজের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে, সেটা আমার সবাই জানা উচিত। সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি, সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে, তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। র্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। এক দল শয়তানের নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। বিক্রির আগে আবার জিনের বাচ্চা সেজে টাকাও হাতিয়ে নেয়। সুস্পষ্ট মনে হচ্ছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে, তারা তাদের একটা সক্রিয় চক্র। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে, অনেক ব্যক্তি তারা নিজেকে জিনের বাচ্চা বা হিসাবে তাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীর, এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল। তাদের ধরতে র্যাবের অভিযান চলমান। আইনে আওতায় নিয়ে আসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এই চক্রের যে
অভিনব সব পন্থা একের পর এক তারা অভিনব পন্থার ব্যবহার করেছে এবং এই কাজটি তারা সম্পন্ন করেছে। এখানেই শেষ নয়, আরও অনেক তথ্য আছে যেগুলো হচ্ছে যে যেই চক্রটির কথা আমরা বললাম এটি দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কাজ করে এবং এই যে তারা কাজ করার পরে তারা যেটি করে যে যেই চক্রটিকে গ্রেফতার করা হয়েছে এই চক্রটি জানেই না যে অন্য আরেকটি চক্র এখানে আছে এবং তারা কিভাবে তাদের সাথে আসলে যোগাযোগ করে। যেই শয়তানের নিঃশ্বাসের কথা বলা হচ্ছে সেই কেমিক্যালটা তার কাছে কিভাবে এসেছে এটিও কিন্তু আসলে এই স্বপন সর্দারের কাছে জিজ্ঞাসাবাদ করার পরে কোনো তথ্য বের করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এবং যেটি সে বলেছে তার হাতে যে একটি ব্যাগ ছিল যখন শিশুটিকে সে সেখান থেকে অপহরণ করে তখন সে নিজেও সুকৌশলে সেই ব্যাগের ভেতরে হাত ঢোকায় এবং হাত ঢোকানোর পরে সেখানে সেই কেমিক্যাল যে শয়তানের নিঃশ্বাস যেটাকে বলা হয় ডেভিলস ব্রেথ সেইটি তার হাতে লাগে এবং সেটি সে শিশুটিকে টার্গেট করে শিশুর নাকের সামনে অল্প সময়ের জন্য ধরে। এরপর সে শিশুটিকে নিয়ে যখন সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন সে নিজেও যে এই হাতটি যাতে নিজের চোখ মুখে বা নিজের নিঃশ্বাসে না আসে সে কারণে সে হাতটি সে পরিষ্কার করে এবং করার পর সে সেখান থেকে শিশুটিকে নিয়ে বিভিন্ন জায়গায় সে পলায়ন করার চেষ্টা করে। এই চক্রটির তারা প্রথমে চেষ্টা করেছিল যে এই বাচ্চাটিকে এই এলাকার আশেপাশে কোথাও রাখার জন্য, কিন্তু যেহেতু বিষয়টি পুলিশের পর্যায়ে চলে গিয়েছিল যে কারণে তারা সেখান থেকে বেশিক্ষণ অপেক্ষা করেনি, সেখান থেকে সেই শিশুটিকে সে কেরানীগঞ্জে পাঠিয়ে দেয় এবং কেরানীগঞ্জে যাওয়ার পরে সেখানে 6 দিন ধরে সেখানে তাকে এই যে শয়তানের নিঃশ্বাস বলা হচ্ছে সেটি অনবরত তাকে তার নিঃশ্বাসের সাথে মেশানো হয়েছে, যে কারণে সে পুরোপুরি র্যাবের সদস্যরা বলছিল যে একটি শিশু তার যে অতীত সে কে তার বাবা মা কে তার সে কোথা থেকে এসেছে এগুলো পুরোপুরি সে ভুলে গিয়ে যেই বাসাটিতে তাকে রাখা হয়েছিল সেই বাসাটির সবাই যেন তার আপন এমন বিহেভি সেই শিশুটি করছিল। এবং একেবারে যখন শিশুটির চাচা সে যখন তার কাছে যায় এবং যাওয়ার পরবর্তীতে যখন তাকে সে দেখে তাকেও দেখার অনেকক্ষণ পরে শিশুর স্মৃতিতে আসে যে সে তার চাচা, তখন সে কান্না করে দেয়। সে তখন বুঝতে পারে যে সে হয়তো বা তার পরিবারের সাথে এতদিন ছিল না, ছিল অন্য একটি জায়গায়। তার পরবর্তীতে সে সেই শিশুটির মাধ্যমে তারা র্যাবের মাধ্যমে সে তার পরিবার তার বাবা তার দাদা দাদি তাদের কাছে সে চলে আসে। এই যে শিশুটিকে এর আগে আমরা যেটি বলেছি যে তার পরিবারের সাথে কথা বলে মাত্র 11 মাস বয়সে তার মা মারা যায় এবং তার বাবা যেটি বলেছে সে এই বাচ্চার জন্য আর বিয়ে করেনি এবং দাদা দাদির কাছে সে বড় হয়েছে। তার বাবাই অনেক কষ্ট করে শিশুটিকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, তাকে লালন পালন করেছে এবং হঠাৎ করে যখন শিশুটি এইভাবে হারিয়ে যায় তখন পুরো পরিবারের কাছে আসলে অন্ধকারে ছেয়ে যায়, সেটি বারবার আমাদের কাছে জানানোর চেষ্টা করছিল। তো এই বিষয় নিয়ে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেজন্য একটু আমাদের একটা গ্রাফিক্স রয়েছে সেটি একটু দেখে নিতে চাই। এই যে চক্রটি এরা সবার প্রথম যেটি করে যেই শিশুদের সন্ধানে তারা বিভিন্ন জায়গায় রেকি করে, তারা এই যেই সন্তানটিকে তারা উঠিয়েছে এটি ছিল মিরপুর 11 নম্বরে যে বিহারি ক্যাম্প, সেই ক্যাম্পের আশেপাশের একটি রাস্তায়। সেখানে অনেক বাচ্চারা সন্ধ্যার পরে বিকেলের পর থেকেই সেখানে খেলে সন্ধ্যা পর্যন্ত অনেক রাত পর্যন্ত এই রাস্তাটিতে অনেক আমরা সিসিটিভি ফুটেজেও দেখেছিলাম যে যেই বাচ্চাটিকে যখন তারা অপহরণ করছিল তার আশেপাশে অনেক বাচ্চারা কিন্তু সেখানে ঘুরফির করছিল। এই বাচ্চাটিকে তাদের মনে হয়েছে যে একে সহজেই হয়তোবা তারা আয়ত্ত নিতে পারবে, সেই কারণে এই বাচ্চাটিকে তারা টার্গেট করে। এরকম শুধু ক্যাম্প নয়, এই মিরপুর শুরু করে কেরানীগঞ্জ ঢাকার বিভিন্ন জায়গায় তারা এইভাবে বিভিন্ন সময় রেকি করে এবং রেকি করে যখন যে বাচ্চাকে তাদের মনে হয় যে অপহরণ করা দরকার তখন তাকে তারা এভাবে শয়তানের নিঃশ্বাস দিয়ে তারা অপহরণ করে। এরপরে যেটি বলা হচ্ছে শয়তানের নিঃশ্বাসের সম্মোহিত, এই যে জাস্ট কয়েক সেকেন্ড আমরা দেখেছি সিসিটিভি ফুটেজ দেখলে হয়তো অনেকের বিশ্বাস হতো না, যে অনেকেই আমরা বিভিন্ন সময় নিউজ করি কিন্তু অনেক দর্শকই এটি বিশ্বাস করতে চায় না যে আসলেই ডেভিলস ব্রেথ নামে আসলে কিছু আছে কিনা। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে গেছে যে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হাতটি একটু সামনের দিকে বাড়িয়ে দিয়েছে শিশুটির নাকের বরাবর এবং তার সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটিকে ডাক দেওয়ার সাথে সাথেই সেই শিশুটি তার হাত ধরে একেবারেই শিশুটির যেরকম দাদা আছে সেই দাদার বয়সী এই স্বপন সর্দার যাকে গ্রেপ্তার করা হয়েছে সে ঠিক দাদার সাথে যেভাবে আপন মনে করে হেঁটে চলে যায় শিশুটি ঠিক সেভাবেই কিন্তু শয়তানের নিঃশ্বাসের কারণে সে কিন্তু তার সাথে চলে যায় এবং অপহরণের শিকার হয়। এরপর অপহরণ করার পর আটকে রাখা হয়। যে এই চক্রের যেই সদস্য স্বপন সর্দার তাকে
তাই সে প্রথমে শিশুটিকে নিয়ে তার মিরপুরে একটি বাসায় রাখে এবং সেখান থেকে সে কেরানীগঞ্জে নিয়ে যায় সেখানে আটকে রাখে। এই যে তাদের যে আটকে রাখার কৌশল, যাতে কোনোভাবেই একজন ধরা পড়লেও আরেকজনের মাধ্যমে কোনোভাবে শিশুটিকে সহজে খুঁজে বের করা না যায়, যে কারণে তারা বিভিন্ন সময় তাদের যে স্থান সেটি তারা পরিবর্তন করে এবং একটি সেফ হাউজে তারা সেই বাচ্চাটিকে আটকে রাখার চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত না সেটি অন্য কোনো চক্রের কাছে তুলে দেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত তারা এভাবে বিভিন্ন সেফ হাউজে তারা লুকিয়ে রাখে। জিনের বাচ্চা সে যে অর্থ আদায়, একে তো তারা এই যে আটকে রাখলো যতক্ষণ পর্যন্ত এই শিশুটিকে অন্য জায়গায় স্থানান্তর করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আবার এই চক্রেরই এক সদস্য তারা তাদেরকে ফোন করে এবং ফোন করে বলে যে আমরা জানতে পেরেছি যে এই ধরনের চেহারা, এই ধরনের পোশাক পরিহিত একটি শিশু আমরা দেখেছি, জিনের মাধ্যমে জানতে পেরেছি সে অপহরণের শিকার হয়েছে। আপনারা আমাদের কাছে প্রথমে হাদিয়া হিসেবে রেজিস্ট্রেশন ফি হিসেবে 510 টাকা নেয়, এরপর আস্তে আস্তে তাদের যে টাকার পরিমাণ সেটি আস্তে আস্তে বাড়াতে থাকে এবং এভাবেই তারা আসলে 3 দফা 4 দফা 5 দফা তারা টাকা নিতেই থাকে যতক্ষণ পর্যন্ত শিশুটিকে তারা অন্য জায়গায় হস্তান্তর করতে না পারে, ততক্ষণ পর্যন্ত ভিকটিমের পরিবারের কাছ থেকে তারা টাকাগুলো নিতে থাকে। এই চক্রের সদস্যরা এই ভুক্তভোগী পরিবারের কাছ থেকে 3 বার টাকা নিয়েছে, চতুর্থবার আবারও টাকা চেয়েছে। ভুক্তভোগী আসলে কিছু না বুঝতে পেরে চতুর্থবারও টাকা দেওয়ার জন্য আসলে বিকাশের দোকান পর্যন্ত যায়, এর মধ্যেই র্যাব সেই শিশুটিকে উদ্ধার করতে পারে, যে কারণে চতুর্থবার আর দিতে হয়নি। আর আরেকটি যেটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিঃসন্তান দম্পতির সন্ধান। এই যে শিশুটিকে তারা অপহরণ করা তাদের একটি অধ্যায়, আরেকটি অধ্যায় হচ্ছে সেই যে শিশুটিকে সেটিতে বিক্রি করে দেওয়া। এই জন্য তাদের এই যে চক্রটিতে আমরা আইনের আওতা এনেছে তাদের সাথে অন্য আরেকটি চক্র আছে, এই চক্রের সাথে অন্য সদস্যরা আছে যারা যেটি করে একেবারেই বিভিন্ন জায়গায় যারা নিঃসন্তান আছে তাদের সাথে যোগাযোগ করে এবং গোপনে তাদের সাথে চুক্তি করে। এই শিশুকে বিক্রির জন্য তাদের সাথে চুক্তি হয়েছিল 2,50,000 টাকা এবং এই শিশুটিকে দিতে পারলে তারা 2,50,000 টাকা পেত এবং চক্রের বিভিন্ন সদস্যের মধ্যে ভাগাভাগি করে নিত। এই যে বিষয়টি সামনে আসার পরে আমরা বারবারও জানার চেষ্টা করেছি তাহলে বাকি সদস্যরা কই, তারা চেষ্টা করেছে যে তারা বারবারও বলেছে যে তারা এই তদন্তের মাধ্যমে সেই বাকি যে সদস্য আছে তাদেরও তারা গ্রেফতারের চেষ্টা করবে। এরপরে যেটা বললাম 2 থেকে 3 লাখ টাকা, এর ক্ষেত্রে 2,50,000 তারা নিয়েছিল। এরকম এর আগেও যারা যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে 2 থেকে 3 লাখ টাকায় তারা প্রতিটি শিশু তারা বিক্রি হয়। 2টি টিমে মিশন বাস্তবায়ন করে এবং এই মিশনটি বাস্তবায়নের জন্য তারা আসলে 2টি টিমে ভাগ হয়েই তারা এই মিশনটি বাস্তবায়ন করেছে এবং তারা তাদের যেই চক্রের যে সদস্যরা সেই টিম ভাগ হয়ে কিভাবে কে কাজ করবে, কে কার সাথে যোগাযোগ করবে, কে শিশুটিকে নিবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা র্যাবের কাছ থেকে জানতে চেয়েছি। তারা আমাদেরকে বিস্তর তথ্য দিয়েছে। আমাদের আরেকটি গ্রাফিক্স রয়েছে, সেটি যদি আমরা একটু দেখি, সেটিতে যে চক্রের সদস্যদের একটু পরিচয় করে দিতে চাই। যে স্বপন সর্দার সে মিরপুরে দীর্ঘদিন ধরে থাকে এবং সে প্রথমে তার যেই নার্গিস আক্তার তাকে সে বিয়ে করে এবং বিয়ে করার পরে সে কেরানীগঞ্জ থেকে বউকে রেখে সে আবার মিরপুরে যখন চলে আসে এবং মিরপুরেও সে কিছুদিন আগে আরেকটি বিয়ে করে এবং প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বয়সের ব্যবধানও 30। সে আগে কম বয়সী নারীকে বিয়ে করার পরে পরবর্তী যেই নারীকে বিয়ে করছে সেটি কিন্তু প্রথম যে স্ত্রী তার থেকেও বয়সে বড় এবং তার সাথে কথা বলে যেটি জানা গেছে যে সে আসলে এই চক্র মেনটেন করার জন্যই, যেহেতু নারীদের কাছে শিশুদের অপহরণ করলে শিশুরা সেফ ফিল করে, নারীদের কাছে থাকতে বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য করে, এই কারণে তার এই 2টি বিয়ে করা এবং সে এই 2টি স্ত্রীর মাধ্যমেই এই যে অপহরণ এবং পরবর্তীতে বিক্রি এই পুরো কাজের সাথেই এই দুজনকে সে যুক্ত করেছে এবং এই দুজনে স্বীকার করেছে যে এরকম তারা জেনে শুনেই সেই শিশুটিকে তাদের কাছে রেখেছিল এবং বিক্রি করে দেওয়ার জন্য তারা আসলে চুক্তিবদ্ধ হয়েছে এবং নার্গিসের সাথে কথা বলেই কিন্তু র্যাব জানতে পেরেছে যে এটি আসলে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হচ্ছিল। এর আগে কিন্তু কখনোই তারা বলেনি যে এই চক্রটি এবং এই চক্রটিতে তারা কোনোভাবে বিক্রি করার বা কোনো পরিকল্পনা আছে বা এই বিষয়গুলো তারা প্রথমে স্বপন সর্দার এবং বিউটি বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদেও কিন্তু এই তথ্যগুলো পাচ্ছিল না। নার্গিসকে যখন গ্রেপ্তার করা হয় তখন সে পুরো বিষয়টি তারা খোলাসা করে এবং আমরা বারবারও চেষ্টা করেছিলাম যে এই 3 জনই কি এই চক্রে সীমাবদ্ধ কিনা। তারা বলেছে না, এই স্বপনকে একজন এসে ডেভিলস ব্রেথ দিয়ে গিয়েছে এবং তাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে সে অপহরণটি করবে এবং এই কারণে তাকে একটি অর্থ পরিশোধ করবে এবং যে জিনের বাচ্চা যেই চক্রটি সেই চক্রটি মূলত মাস্টার মাইন্ড এবং তারা আসলে এই চক্রের মাস্টার মাইন্ড। তারা যেটি করে তারা কার কাছে কখন কিভাবে সেটি বিক্রি করা হবে এবং তারপর কিভাবে তারা এটিকে হস্তান্তর করবে এই বিষয়গুলো নিয়ে তারা বিস্তারিতভাবে তাদের সাথে আলোচনা করে এবং যাদের কাছে বিক্রি করবে তাদেরকেও তারাই খুঁজে বের করে এবং এই যে এই 3 জনকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মোবাইল নাম্বারের সাথে অপর যে চক্র সেই মোবাইল নাম্বারের যেই লিঙ্ক সেটি খুঁজে বের করার চেষ্টা করেছে কিন্তু সেটি খুঁজে
বের করতে পারেনি। এটি এই কারণেই সম্ভব হয়নি, কারণ এই চক্রটি কাট আউট পদ্ধতিতে তারা কাজ করে। কারণ এক চক্রের এই পার্টের যারা আছে অপহরণের কাজে, তারা যারা আবার বিক্রির কাজে জড়িত, তাদের সাথে এদের সরাসরি যোগাযোগ নেই। হয়তোবা এরা তাদেরকে চিনেও না, কিন্তু অন্য একটি আননোন নাম্বার থেকে যেই সিমটি তারা ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগ করার পরেই তারা সিমটি ফেলে দেয়, যে কারণে তাদের সাথে কন্ট্যাক্ট করা বা তাদেরকে খুঁজে বের করার জন্য একটু পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, র্যাবকে বেগ পেতে হচ্ছে। তবে তারা অবশ্যই বলেছে যে এই চক্রের বাকি যারা মাস্টার মাইন্ড আছে তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে। তবে একটি বিষয় বারবার সতর্ক করেছে যে এই যে জিনের বাচ্চা পরিচয়ে ফোন দেওয়া, এটিতে যাতে কোনোভাবেই কেউ ভুক্তভোগীরা বিশ্বাস না করে। বিশ্বাস করলে কিন্তু তাদের এভাবেই অর্থ খোয়াতে হবে। এই জিনের বাচ্চার যে পরিচয়টি, এটি কখনোই ছিল না, এবং এটি একেবারে একটি প্রতারণার মাধ্যম, এবং এটির মাধ্যমে বারবারও তারা সতর্ক করেছে যে যারা অভিভাবক আছেন তারা যাতে জিনের বাচ্চার বিষয়টি নিয়ে আবারও সতর্ক হন। আরেকটি বিষয় যেটি বলেছে, বাচ্চারা রাতে বা দিনের বাইরে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে আছে, কিন্তু এই যে এ সকল অলিগলিতে তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সর্বক্ষণিক টহল দেওয়া সম্ভব নয়। তাই পরিবারের সদস্যদেরকে আরও সতর্ক হতে বলেছে। তার বাচ্চা কখন কোথায় গিয়ে খেলছে বা কী করছে, এই বিষয়টি যাতে একটু তদারকি করা যায়, তাহলে হয়তোবা এ ধরনের অপহরণ থেকে শিশুদের রক্ষা করার ক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখা যাবে। তো আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারে কাজ করবে, এবং পরিবারকেও আরও সচেতন হলে এ ধরনের শয়তান এবং জিনের যে আছর, সেই আছর থেকে সবাইকে রক্ষা করা যাবে বলে মনে করে সংশ্লিষ্টরা। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম। সামনে আবারও নতুন কোনো তথ্য পেলে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।